নমস্কার। আজকে কথা ও কাহিনী যে গন্তব্য আপনারা দেখেছেন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছে গেছি, বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা গেছি, আমরা বিভিন্ন মন্দির, মসজিদ, গির্জা পর্যন্ত আমরা গিয়েছি এবং বিভিন্ন সাহিত্যিক এবং চিত্রকর এই ধরনের মানুষের কাছ থেকে তাদের কথা শোনার চেষ্টা করেছি। আজকে আমাদের মধ্যে পেয়েছি চিত্রশিল্পী ও শ্রীরামপুর হুগলি জেলার গবেষক অধ্যাপক কাননদীপ ভট্টাচার্যকে, আর সঙ্গে পেয়েছি আমাদের সাহিত্যিক দেবপ্রসাদ মজুমদারকে। তাদের কাছ থেকে আমরা পুরোনো দিনের কথা এবং সেই কথার সূত্র ধরে তখনকার গল্প আমরা শোনার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে পরিচয় করি সাহিত্যিক, অধ্যাপক, চিত্রশিল্পী এবং শ্রীরামপুর এবং হুগলি জেলার পুরনো ইতিহাস নিয়ে গবেষক কাননদীপ ভট্টাচার্য মহাশয়ের কাছে আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। আপনি যদিও জানিয়েছি উনি যে পরিচয়টা দিলেন সবই মোটামুটি ঠিক আছে, একটি ভুল হয়েছে কথা। আমি অধ্যাপক নই, আমি অন্য পেশায় ছিলাম। তবে আগেকার দিনে ভট্টাচার্যটা অধ্যাপক হিসেবেই ব্যবহার হতো, সেই হিসেবে অধ্যাপক নয়। একটু ভাটপাড়া ভট্টপল্লী আছে তো, সেই হিসেবে অধ্যাপক মাত্রেই ভট্টাচার্য ছিলেন, সেই হিসেবে বলা যায়, কিন্তু পেশায় আমি অধ্যাপক ছিলাম না। আমি যেটাকে বলা হয় অবসরের বয়স, সেই বয়সে এসে আমার দীর্ঘদিন মনের মধ্যে ছিল যে শ্রীরামপুরের ইতিহাস নিয়ে কাজ করবো, যেহেতু প্রচুর প্রামাণিক তথ্য পারিবারিক সূত্রে আমাদের দায়িত্ব ছিল। আমি সেইগুলো নিয়ে যখন একটু অবসর পেলাম, যেটা এগুলো আমাদের লকডাউনের সময় থেকে বলতে গেলে, কারণ আমার যে কাজটা ছিল, আমার ছিল সিল্ক প্রিন্টিংয়ের ব্যবসা। সেটা আস্তে আস্তে বন্ধ করতে হলো, যেহেতু তখন তো সবই বন্ধ। তারপর আমি ডিসিশন নিলাম, সিদ্ধান্ত নিলাম, ইংরেজি কথা বলাটা আমি ব্যবহার করি, পছন্দ করি না, সিদ্ধান্ত নিলাম যে আমি এইবার আমার কাজগুলো করব। তো সেই হিসেবে কাজগুলো শুরু করে আমি প্রথম যে কাজটা করি সেটা শ্রীরামপুরের রাস্তাঘাট বিষয়ে কাজ, যেটা এর আগে কেউ করেননি এবং যেটা খুব প্রয়োজন ছিল। তো সেই কাজটা সম্বন্ধে কিছু বলার আগে আমি আগে বলি শ্রীরামপুরের ইতিহাস সম্বন্ধে একটু সংক্ষিপ্তভাবে বলে নিই, তা না হলে সাধারণ মানুষ এই বিষয়টিকে বুঝতেই পারবে। শ্রীরামপুর হুগলি জেলার মহকুমা শহর। তো হুগলি জেলার একটা বিশেষত্ব আছে যে আমরা জানি সারা দেশ একসময় নবাবী আমল থেকে ইংরেজরা গ্রহণ করে নেয় নানা রকমভাবে, যুদ্ধ, বিগ্রহ, রাজনীতি ইত্যাদির মাধ্যমে সারা দেশটাই ইংরেজদের ছিল। কিন্তু হুগলি জেলার একটা বিশেষত্ব ছিল যে হুগলি জেলায় 4-5টি ইউরোপীয় জাতি এসে তারা সেখানে উপনিবেশ স্থাপন করেছিল একই সঙ্গে নয়, হয়তো বিভিন্ন সময়। তার মধ্যে পর্তুগিজরা প্রথম এসেছিলেন ব্যান্ডেলে, তারপর ডাচেরা আসেন, ফরাসিরা আসেন চন্দননগরে, আর শ্রীরামপুরে আসেন ডেনমার্কের লোকেরা, যাদের আমরা ড্যানিশ। এখন এছাড়াও জার্মানরা এসেছিলেন, আর্মেনিয়ানরা এসেছিলেন, গ্রিকরা এসেছিলেন। এরা কোনো উপনিবেশ স্থাপন করেনি, এরা বিভিন্ন বাণিজ্য কুটির স্থাপন করেছিলেন এবং বাণিজ্য করতেন। এই আসার কারণটা কি? আসার কারণটা আরেকটু পিছিয়ে যেতে হবে। আসলে আরও বণিকদের মাধ্যমে ব্যবসা হতো ইউরোপের সঙ্গে, এখান থেকে যেত সুতিবস্ত্র, রেশম এবং মশলা, আরও অনেক জিনিস। একজনের মাধ্যমে জিনিসগুলো কিনতে গেলে তাদের দাম বেশি দিত। তখন নানা রকমভাবে সমুদ্র অভিযান হলো, ভাস্কো দা গামা প্রথম ভারতে আসার উচ্চ ভাষা অন্তরিক দিয়ে ভারতে এসে নামলেন গোয়াতে, এবং তখন অন্যান্য যারা ইউরোপীয় জাতি তারাও বাণিজ্যের জন্য ভারতে এসে উপস্থিত হলো। ইংরেজরাও সেইভাবেই এসেছিল, কিন্তু অন্য জাতিরা তাদের মধ্যে অতটা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না যেটা ইংরেজদের মধ্যে ছিল। তো তারা এখানে বাণিজ্যের জন্য এসেছিল। বাণিজ্যের প্রধান বস্তুটা হচ্ছে সূক্ষ্ম সুতির কাপড়, যেটা সেই সময় ভারতেই তৈরি হতো
অন্য কোথাও তৈরি হতো না, তারা সেইটিকে এখান থেকে বিদেশে রপ্তানি করতে হলে এখানে এসে কুটির স্থাপন করে। আর খুব বিস্তারিত না বলি মোটামুটি অষ্টাদশ শতকের মাঝামাঝি এইসব জাতি, বিশেষ করে ড্যানিশরা 1755 সালে শ্রীরামপুরে এসে কুটির স্থাপন করে এবং তারা তারপর সেখানে 90 বছর ছিল। 1845 সালে তারা ইংরেজদের কাছে শ্রীরামপুর বিক্রি করে দিয়ে চলে যায়। এইটা হচ্ছে শ্রীরামপুরের দিনেমার্কের একটা সংক্ষিপ্ত সময়কালের বর্ণনা। এই সময়টুকুর মধ্যে তারা কতগুলো যুগান্তকারী কাজ করেছিল, যেগুলোর জন্য আমাদের সেই ইতিহাসটাকে একবার মনে রাখতে হবে। আজকে আমরা যে গদ্যে লিখছি, এই গদ্যের প্রচলনটা আমাদের সেই রকমভাবে উন্নত মানের ছিল না। দলীয় দস্তাবেজ লেখা হতো বর্তমানে বাংলা গদ্য, এবং আজকে যে আমরা এত বই পত্রপত্রিকা দেখছি সেটাও আমাদের দেশে সেভাবে ছিল না। শ্রীরামপুর মিশন বলে একটি মিশন বিদেশেই তৈরি হয়েছিল। যারা যখন ইংরেজদের বললো যে আমরা গিয়ে ওখানে ধর্ম প্রচার করবো, ইংরেজরা তখন রাজনৈতিক ক্ষমতা বিস্তার করছে, তারা এখানকার মানুষদের ধর্মীয় আবেগে কোনো রকম আঘাত দিতে চায়নি। তারা বলে আমাদের যে অঞ্চল তার মধ্যে তোমরা ধর্ম প্রচার করতে পারবে না। তখন এই দিনেমাররা তাদের শ্রীরামপুরে আশ্রয় দিয়েছিল। এখন প্রশ্ন উঠতে পারে ধর্ম প্রচারের জন্য কী সুবিধা হচ্ছে? তা না, তারা ধর্ম প্রচার করতে এসে প্রথমেই যেটা করবে, তারা পাশ্চাত্য শিক্ষাটা শ্রীরামপুরে শুরু না, কলকাতাতেও তারা নানা রকমভাবে শুরু করবে। স্যার একটা প্রশ্ন আছে, আপনি শ্রীরামপুর সম্বন্ধে যে এত সুন্দর বলছেন, প্রশ্ন হচ্ছে শ্রীরামপুর এই নামটা ব্যাপারে একটু যদি বলেন। আমি এই প্রসঙ্গে আসছি, তবু বলে দিই যে শিক্ষা ব্যবস্থাটা শুরু হলো শুধু পুরুষদের শিক্ষা নয়, নারী শিক্ষারও প্রচলন শ্রীরামপুরে হলো। বিদ্যাসাগর কিন্তু বহু পরে গেল। শ্রীরামপুর নামটা কেন হলো এটা একটু আমার বলে নেওয়া দরকার, তাহলে সাধারণ মানুষ তো বুঝতে পারবেন না। আসলে শ্রীরামপুর জায়গাটা যেখানে, সেখানে 3টি গ্রাম ছিল। একটির নাম মাহেশ, অনেকেই জানে যে জগন্নাথ বিগ্রহ আছে রথ। একটির নাম আকনা, এই নামটি বাইরের লোকরা জানেন না। আমাদের ছোটবেলায়ও এই নামটি সজীব ছিল, অর্থাৎ আমরা বলতাম এই আকনা স্কুল। আরেকটি হচ্ছে শ্রীপুর। রাওড়াকুড়ির রাজা মনোহর রায় তিনি শ্রীরামের বিগ্রহ শ্রীরামপুরে প্রতিষ্ঠা করেন এবং সমস্ত জায়গাটা ওই শ্রীরামের জমিদারি হিসেবে ঘোষণা করেন, যাকে দেবোত্তর সম্পত্তি বলে, এবং উনি জায়গাটির নাম দেন মাহেশ ছাড়া। আকনা, শ্রীপুর নিয়ে শ্রীরামপুর, এই থেকে শ্রীরামপুর নামের উৎপত্তি। কিন্তু দিনেমাররা এসে যখন সেখানে যে জায়গাটাকে তারা মুর্শিদাবাদের নবাবের কাছ থেকে ইজারা নিয়ে তারা সেখানে তাদের পুঁথি বাড়ি তৈরি করত, সেই জায়গাটা ঠিক শ্রীরামপুরের মধ্যে ছিল না। সেটা আপনার কিছুটা অংশ আর কিছুটা গঙ্গার ধারে পরিত্যক্ত অংশ ছিল। সেই জায়গাটা নিয়ে তারা ওখানে পুঁথি বাড়ি এবং তারপর বন্দর তৈরি করলো। তারপর আস্তে আস্তে তাদের যখন ব্যবসার উন্নতি হলো, তারা তখন সেখানে তাদের আরও নানা রকম প্রতিষ্ঠান, ইংরেজি করে বললে এস্টাবলিশমেন্ট তৈরি করলেন, চার্চ তৈরি করলেন। চার্চে আমরা জানি যারা খ্রিস্টীয় ধর্মাবলম্বী তাদের 2টি শাখা আছে মূলত, একটি হচ্ছে প্রোটেস্ট্যান্ট এবং একটি হচ্ছে ক্যাথলিক। শ্রীরামপুরে 2টি চার্চই তৈরি হয়েছিল ওই 1700 শতাব্দীর শেষ দিকে, আরেকটি 1802 সালে। এখন হচ্ছে কি, এই যে পরিকাঠামোটা তৈরি হলো তার মধ্যে শ্রীরামপুর মিশন, যাকে বলা হয় ব্যাপটিস্ট মিশন সোসাইটি, এরা এসে নানা রকম কাজকর্ম শুরু করলো। শুধু যে এই শিক্ষার ব্যবস্থা, তারা ওখান থেকে প্রথম বাংলা সংবাদপত্র বার করলো, সমাচার। তারপর দিগদর্শন, ফ্রেন্ডস অফ ইন্ডিয়া, যেটা পরবর্তীকালে পরিবর্তিত হয়ে স্টেটসম্যান হয়েছিল, কিনে নিয়েছিল ফ্রেন্ডস অফ ইন্ডিয়া। এবং সেইটাই শুধু নয়, শ্রীরামপুর প্রেস থেকে ভারতের সমস্ত ভাষায় যে সমস্ত আমাদের শাস্ত্র, কাহিনী, পুরাণ ইত্যাদি লুপ্ত হয়ে গেছিল, হাতে লেখা ছিল, সেগুলো তারা সংগ্রহ করে মুদ্রিত আকারে বার করতে পারে। অর্থাৎ তারা মহাভারতও বার করলেন, রামায়ণও বার করলেন, জ্যোতিষের ওপর বই বার করলেন, এমনকি
তারা শ্রীরামপুর থেকে পাঁচই বাদ করেছে। এর উদ্দেশ্যটা কি ছিল? মিশনারিরা সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপন চেয়েছে। শিক্ষার মাধ্যমে হলো তারা সরাসরি প্রথমেই ধর্ম প্রচার করতে চান। পরবর্তীকালে আরেকটা জিনিসে বিশেষ করে উইলিয়াম কেরি তিনি অগ্রসর হয়েছিলেন। তিনি আসলে তখনকার দিনের শিক্ষায় একজন বটানিস্ট ছিলেন। কৃষিবিদ্যা ছিল ওনার সবচেয়ে প্রিয় বিষয় এবং উনি বিদেশ থেকে মানে সে অস্ট্রেলিয়া, সুদূর মাদাগাস্কার ইত্যাদি থেকে বিভিন্ন উন্নত প্রজাতির বীজ, ফলে, ফুলের এবং শস্যের এনে সেইখানে তিনি চাষিদের ডেকে তাদের ট্রেনিং দিয়ে সেগুলোকে উনি প্রচলন করেন বাগিচা করা বা কৃষি জমি উন্নয়নের জন্য। এবং আজকে কলকাতায় যেটা আছে এগ্রি হর্টিকালচার সোসাইটি, এটাকে দেখলেই প্রথমেই কেডির মূর্তি পাওয়া যাবে। উনি এই সোসাইটিটা প্রথম একজন যারা স্থাপন করেছিলেন তাদের মধ্যে প্রধানতম ব্যক্তির সঙ্গে কেউ ছিলেন। শ্রীরামপুরে উনি একটি বোটানিক্যাল গার্ডেনও তৈরি করেছিলেন। পরবর্তীকালে যখন শিবপুরে বোটানিক্যাল গার্ডেন তৈরি হল, তিনি ওখানকার বিরল গাছগুলো ওখানে দেন। তবু শ্রীরামপুর কলেজে আজকে অনেক বিরল গাছ আছে। এছাড়া ছাদ থেকে একটু কাগজ কল লাগবে, তখন তো এত কাগজ তৈরি হতো না শ্রীরামপুরে। তখনকার দিনে পেপার মিল স্থাপন করা হয় এবং তখন স্টিম ইঞ্জিন বেরিয়ে গেছে, এটা 19 শতকের কথা। শ্রীরামপুরের কাগজ কলের প্রথম বাষ্পীয় ইঞ্জিনের ব্যবহার হয় ছাপার কাজে। এবং শুধু আমাদের ভারতীয় ভাষাগুলোই নয়, চীনা ভাষায় প্রচুর বই শ্রীরামপুরে ছাপা হতো। এটা কীভাবে হয়েছিল? শ্রীরামপুরের তিনজন মিশনারির নাম হচ্ছে উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান, উইলিয়াম ক্লার্ক। এর মধ্যে জোশুয়া মার্সম্যান তার এক বন্ধু ছিলেন যিনি দীর্ঘদিন মেলবর্নে ছিলেন। তিনি সেখান থেকে চীনে ভাষায় দক্ষ হয়ে ফিরে আসেন শ্রীরামপুরে এবং তিনিই বলেন যে চীনে ছাপানো বইয়ের অত্যন্ত চাহিদা আছে। তারই উদ্যোগে ওখান থেকে চীনে ভাষায় প্রচুর বই ছাপা হতো, সেগুলো যেত জাহাজ যোগে মেলবর্নে। এবং শ্রীরামপুর মিশনের এই প্রেস কিন্তু একটি অত্যন্ত লাভজনক প্রতিষ্ঠান ছিল। শুধু এই বইপত্রের জন্যই নয়, তখন যেহেতু কোনো মুদ্রাযন্ত্র ছিল না, আমাদের বিভিন্ন গভর্নমেন্টের বিভিন্ন ফর্ম থেকে শুরু করে নোটিশ থেকে শুরু করে সমস্ত শ্রীরামপুর মিশনে ছাপা হতো। এমনকি গভর্নমেন্ট গেজেটও শ্রীরামপুর মিশন থেকে দীর্ঘকাল ধরে ছাপা হয়েছে। 1875 পর্যন্ত শ্রীরামপুর থেকে ছাপা হয়েছে। এরপর শ্রীরামপুর ইংরেজদের হাতে যায়, তারা গ্রহণ করে শ্রীরামপুরকে এবং সেটাকে একটি মহকুমা হিসেবে গ্রহণ তো করলো। এই গ্রহণ করার সময় ওদেরকে এমনি ভাবে দিতে হয়েছিল না যুদ্ধ করে পেয়েছিল? সেটাই আমি যুদ্ধের কোনো ব্যাপার ছিল না। আসলে এর মধ্যে একটা সারা পৃথিবীতে একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে প্রথমে শিল্প বিপ্লব হলো ইংল্যান্ডে। কীভাবে? স্পিনিং জেনি বলে একটা স্পিনিং ফ্রেম আবিষ্কার হলো। আগে মেয়েরা হাতে চটকায়, সে ইংল্যান্ডেও সুতো কাটে। স্পিনিং জেনি বিশাল রকমভাবে একটা উৎপাদন দিতে লাগলো সুতো। এরপরে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার হলো এবং তারপর যেটা পাওয়ার মিল সেটা আবিষ্কার হলো। ম্যানচেস্টারে অত্যন্ত উচ্চমানের সুতি বস্ত্র তৈরি হতে লাগলো, যেটা যেহেতু যন্ত্রে করা হচ্ছে তার উৎপাদন খরচ এখানকার থেকে অনেক কম। এর ফলে যে উদ্দেশ্যে ডেনমার্করা এখানে এসেছিল বা ডাচেরা এসেছিল, তারা সেই উদ্দেশ্যটা রইল না। তাদের ব্যবসা কিন্তু লোকসানে চলতে পারে। তারা তখন দেখল যে এই জিনিসটা রাখা আমাদের ওখান থেকে ডেনমার্ক থেকে পয়সা এনে এখানে যা কিছু প্রাতিষ্ঠানিক খরচ চালাতে হচ্ছে, তারা কিন্তু ইংরেজদের সঙ্গে একটা বোঝাপড়া এলো এবং মাত্র 1 লাখ টাকায়, অবশ্য 1845 শ্রীরামপুরের যে ডেনিমারের অঞ্চলটা, সেইটাকে ওরা ইংরেজদের কাছে বিক্রি করে দেয়। এবং তাতে একটা শর্ত থাকে যে শ্রীরামপুর কলেজ হচ্ছে সারা ভারতের দ্বিতীয় কলেজ। প্রথম হচ্ছে হিন্দু কলেজ, তার 1 বছর পরে শ্রীরামপুর কলেজ হয়। কিন্তু এখানে একটা উল্লেখযোগ্য বিষয় আছে, হিন্দু কলেজের কোনো ডিগ্রি দেওয়ার কোনো ক্ষমতা ছিল না। 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় হওয়ার পর থেকে ডিগ্রি চালু হয়, কিন্তু শ্রীরামপুর কলেজ 1827 সাল থেকে ডিগ্রি দেওয়া শুরু করে
এর কারণটা হচ্ছে কি, জোশুয়া মার্সম্যান গিয়ে ফ্রেডরিককে বলেন এবং ফ্রেডরিক কোপেনহেগেন ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন এই শ্রীরামপুর কলেজকে দেয় রয়্যাল চার্টারে, এবং তখন থেকে শ্রীরামপুর কলেজ কিন্তু কোপেনহেগেন ইউনিভার্সিটিতে যা যা ডিগ্রি ছিল সেই সব ডিগ্রি এখানে দেওয়া হয়। সুতরাং শ্রীরামপুর কলেজ হচ্ছে প্রথম ইংরেজিতেই বলি অ্যাফিলিয়েটেড। আচ্ছা, একটা প্রশ্ন আছে। ইংরেজরা নেওয়ার আগে মানে তার আগে তো রাস্তায় অনেক শিল্পকর্ম ছিল, সিনেমারদের অনেক শিল্পকর্ম ছিল। সেই শিল্পকর্মের সঙ্গে আমাদের ইংরেজদের যে শিল্পকর্ম, তাদের কি কোনো মিল ছিল নাকি ওদের ধারণাটা, ওদের আইডিয়াটা সম্পূর্ণ? না, শিল্পকর্ম বলতে আপনি কি বোঝাচ্ছেন আমি বুঝতে পারছি না। শিল্পকর্ম এক হতে পারে সেখানে যেসব বাড়িঘর মূর্তি ওসব ছিল, আর শিল্প যদি বলেন সেখানে কী ধরনের শিল্প অর্থাৎ ইন্ডাস্ট্রি ছিল। এখন ইন্ডাস্ট্রি জুট মিলগুলো যেগুলো সেগুলো পরবর্তীকালে কিন্তু তৈরি হয়েছে, এবং সেগুলো সেই সময় একটা জোয়ার এসেছিল, জুটের বস্তা ইত্যাদি বিদেশের প্রয়োজন, সেগুলো সবই 1870-এর পর থেকে। শ্রীরামপুর জুট মিল যেমন 1876-এ শুরু হয়, সেটা ওই কেন্দ্রী বোটানিক্যাল গার্ডেন ওরা তখন বিক্রি করে দেয়, ওই জায়গা থেকে শ্রীরামপুরে ইন্ডিয়া জুট মিল শুরু হয়। তার আগে হেস্টিংস জুট ইস্যুতে ওইটা শুরু হয়েছিল, ওটা পরের কথা। শিল্পকলার ক্ষেত্রে যদি বলেন, সেখানেতে ওদের এতে শর্ত ছিল, দলিলটি আমার কাছে আছে, তার দলিলটা মানে তার মুদ্রিত সংস্করণ আছে। এখন সেখানে সত্যই ছিল যে 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 সম্পত্তি ওদের দিচ্ছে সেগুলো লেখা ছিল বাজার, অ্যাডমিনিস্ট্রেশন, বাড়ি, ঘাট ইত্যাদি। সেগুলো ইংরেজরা তাদের মতো করে ব্যবহার করতে পারবে, তার পরিবর্তন করতে পারবে, ভেঙে ফেলতে পারবে, সেটা সম্পূর্ণ তাদের টাকা। খালি শ্রীরামপুর কলেজের ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করা চলবে না, সেটা ওরা বলে দিয়েছে। কিন্তু এখানে একটা ঘটনা আছে। ঘটনাটি কি হচ্ছে যে ডেনমার্ক হচ্ছে মূলত প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের দেশ, ইংল্যান্ডের। এখন হয়তো প্রোটেস্ট্যান্ট ক্যাথলিক খুব একটা উল্লেখযোগ্য বিষয় নয়, কিন্তু সেই সময় ইউরোপে এগুলো উল্লেখযোগ্য বিষয় ছিল। এবং যেহেতু দুটো দেশের মধ্যে দুজনই প্রোটেস্ট্যান্ট, দুটো রাজ পরিবারের মধ্যে বিবাহ ইত্যাদি হতো, কারণ ইংল্যান্ডের রাজ পরিবারের সঙ্গে তো ইংল্যান্ডের রাজ পরিবারের তাদের বিয়ে হতে পারে না, ডেনমার্কের রাজ পরিবারের সঙ্গে ওদের বিয়ে হতে পারে। যে কারণে ওদের যে বাড়িঘরের যে গঠন, ওদের যে রুচি, ওদের যে সংস্কৃতি, সবটার সঙ্গে ইংরেজদের খুব একটা তফাৎ ছিল, একেবারেই ছিল না বলতে গেলে। ইংরেজরা যেভাবে কবর দেয়, পাথরের মূর্তি বসায়, সেসবগুলো ওদের গির্জায় মূর্তি থাকে না, কিন্তু কবরের উপর মূর্তি থাকে, কোনো পরীর মূর্তি বসিয়ে দেখবে। সেসব কবর এখনই আছে, সেগুলো আমাদের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সেগুলো অতএব ইংরেজরা এসে কোনো পরিবর্তন করেনি, করার প্রয়োজনও ছিল না। কারণ তাদের যে গভর্নর হাউস, সেখানে তারা কোর্ট করেছে, ইত্যাদি করেছে, ওই কাগজপত্রগুলো তো তাদের জরুরি। ওই যে আলমারি ভর্তি কাগজপত্র নির্মাণের আছে, সেগুলো না হলে ওরা অ্যাডমিনিস্ট্রেশন চালাবে কি করে? কত ঘটনা, কোথা থেকে দেখুন খাজনা নিত না নিত। সে সময় খাজনাকে ওরা ইংরেজিতে বলতো রেন্ট, হ্যাঁ, এখন যেমন ট্যাক্স বা রেভিনিউ বলা হয়, তখন ওরা বলতো রেন্ট। এইভাবেই এগুলো ওই জন্য রেখে দিয়েছে। এখন শ্রীরামপুরে যখন দিনেমাটা এসেছিল, এর মধ্যে কিছু মজা করে। দিনেমাটা এসে একটা জায়গাতে, সেটা শ্রীরামপুরে বটতলা এখন আছে, ওরা একটা বিশাল জায়গায় ঘিরে খড়ের ঘর করে তাঁতের সমস্ত চালা করেছিল। এবং সেইখানে যখন ওরা ছিল, তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কাজকর্ম শুরু হয়েছে। তখন সিরাজউদ্দৌলা কলকাতা দখল করতে যাচ্ছেন ব্যারাকপুর, এবং সিরাজউদ্দৌলা ব্যারাকপুরে ছাউনি ফেলেছে, এবং ওখান থেকে বলে পাঠালেন যে দেখো, আমরা তো তোমাদের অনুমতি দিয়েছি, এখন তোমাদের উচিত হচ্ছে আমি কলকাতায় যাচ্ছি, তোমরা তোমাদের ফৌজ নিয়ে আমার সঙ্গে বলতে হবে। কিন্তু ওখানে যখন তিনি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, তখন গভর্নর বলেন, তিনি বললেন যে আমি প্রচণ্ড বর্ষায় একটা ঘরের ঘরে কোনোরকম 2-3 লোক নিয়ে বসে আছি, বাইরেও বেরোতে পারছি না, আমার কোনো প্রয়োজন, আমার কোনো বন্ধুকও নেই, আমার কোনো কামানো নেই, কী নিয়ে তোমার কাছে যাবে?
সিরাজদৌল্লা খুব রেগে গেছিলেন এবং বলেছিলেন আমি ঘুরে আছি এসে ব্যবস্থা করবো, কিন্তু সেটা আর সুযোগ উনি পাননি। তো দীনবন্ধু পরবর্তীকালে দেখলেন যে ওরা যে জিনিসপত্র তৈরি করছেন সেগুলো জাহাজে করে তো পাঠাতে হবে বিদেশে। গঙ্গার ধারে যদি না পোর্ট করা যায় তাহলে ওদের অসুবিধে, কারণ ওই জায়গাটা বটতলা যেটা এটা আপনা ছিল, এখনো জায়গাটাকে বলা হয় কোম্পানি করতে, অর্থাৎ দিনে মাদ্রাসিতে কোম্পানি স্থাপন করেছিল, ওটা ওখানে ছিল। ওরা তখন আমার সার্বিকে জায়গা গঙ্গার ধারে শেওড়াপুরীর রাজাদের কাছ থেকে নেন, তারা নবাবের প্রতিনিধি ছিলেন জমিদার, এবং সেখানে বন্দর তৈরি করে সেইখানকার ঘাটটার নাম দেয় ফ্ল্যাগস্টাফ। ওদের ভাষায় আলাদা, এটা আমার কাছে এই মুহূর্তে আমি তো আর ড্যানিশ ভাষা জানি না, আমি আমার লেখাই লিখতে পেরেছি, কিন্তু এই মুহূর্তে এটাকে ইংরেজিরা করে যেমন ফ্ল্যাগস্টাফ ঘাট করতো, সেটাই আমি বলছি। ওই ফ্ল্যাগস্টাফ ঘাট থেকে সোজা রাস্তা চলে গেছে দিননাথদের যেটা গভর্নর হাউস, সেইখানে সেটাকে ওদের ভাষায় একটা যে নাম ছিল গার্ডে বলতো, রাস্তা লোকের ভাষায় গার্ডে, আমাদের যেমন মন্দিরতে রোড স্ট্রিট ইত্যাদি, ইংরেজরা এসে নাম দিয়েছিল ফ্ল্যাগস্টাফ। এইবার আমি রাস্তার প্রশ্ন করছি, ইতিহাসটা তো মোটামুটি বললাম, শিক্ষা আর রাজনৈতিক ইতিহাস ইত্যাদি সেইটা বললাম। এখন হচ্ছে কি, ওরা যখন এলো, ওরা যে জিনিসটা করলো, ওরা তো বন্দর যখন করলো, বন্দর থেকে কারখানা পর্যন্ত ওদের যে কারখানার যে প্রতিষ্ঠানটা সেই পর্যন্ত আমরা পর্যন্ত মোটামুটি ছিল, সেখানে ওরা রাস্তাঘাটগুলো ওদের মতো করে তৈরি। যদি কোনো পুরনো শহরে যাওয়া যায়, বেনারসে বা অন্য কোথাও, দেখা যাবে যে খুব সরু সরু গলি গঙ্গার ঘাট থেকে মন্দিরের দিকে গেছে, এবং গলিগুলো সাধারণত সত্যি হয় একাধারে। এর কারণটা হচ্ছে কি, মানুষের চলার ইয়েটা হচ্ছে সে রাস্তাকে সংক্ষিপ্ত করতে চায়। আজকে যদি একটা ফাঁকা মাঠ আমার বাড়ির পাশে থাকে, মানুষের মাঠটাকে বের দিয়ে যাবে না, সে মাঠের কোনাকুনি যাওয়ার চেষ্টা করবে, এবং যাবে রাস্তা গড়ে উঠবে। রাস্তাগুলো অধিকাংশই সরু, কারণ মানুষ যাওয়ার জন্য রাস্তাকে চওড়া হওয়ার প্রয়োজন হয়, এবং গাড়ির ব্যবহার খুব কমই ছিল। মানুষ যেহেতু পালকিও তো মানুষই বয়ে নিয়ে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, সেও সেভাবেই যাবে। কিন্তু ইউরোপিয়ানরা যখন এলো, তারা তখন করলো কি, তাদের ব্যবসাটা তো রপ্তানি নির্ভর, একটা দিনের মধ্যে পাঠাতে হবে বিদেশে, সেই জন্যে তারা খুব নিয়ম মেনে কাজ করতো, এবং ওটা ওদের জাতীয় স্বভাবের মধ্যে চিরকাল আছে। ওরা ঘোড়ার ব্যবহার শুরু করেছে, ঘোড়ায় করে যাবো দূরে, যেখান থেকে মাল আনতে চাই, বা গাড়ি করে মাল নিয়ে আসবো, সেটা গরুরও হতে পারে। তবে টয়নি সাহেব বলছেন যে 19 শতকেরই গোড়ার দিকে যখন ওনাকে বলে, ওনার আগের যে ম্যাজিস্ট্রেট তাকে বলেছিল যতগুলো মোষের গাড়ি আছে ডিস্ট্রিক্টে আমাদের জোগাড় করে দেয়, আমরা যুদ্ধে যাব, একটু ডিস্ট্রিক্টে 3-4টের বেশি মোষের গাড়ি পাওয়া যায়, মানে মানুষ মাথায় করে মাল দেয়। কিন্তু ওরা এসে এটা যেহেতু করলো, ওরা রাস্তাগুলোকে খুব চওড়া করতো, এখনও শ্রীরামপুরের রাস্তা উনি দেখেছেন বেশ চওড়া, মানে এই রাস্তার মতো না, ওই এমবি রোডের মতো, এবং সেগুলো সোজা চন্দননগরের সাথে, মানে পুরো একটা চতুর্ভুজকে আবার ছোটো ছোটো চতুর্দিকে ভাগ করা হয়েছে। এর কারণটা হচ্ছে, এক হচ্ছে ওরা তো ঘোড়ার গাড়ির ব্যবহার করেছিল, দুই হচ্ছে ওরা ঠান্ডার দেশের লোক, এখানে এসে গরমে কষ্ট পেত। সোজা রাস্তা হলে বাতাসটা হু হু করে ভিতরের দিকে ছুটে আসবে দক্ষিণ থেকে উত্তরের দিকে, এই জন্য ওদের রাস্তাগুলো ছিল চওড়া এবং সোজা। এবং যে কোনো ইউরোপীয় শহরেই গঙ্গার ধারে একটা স্ট্যান্ড থাকতো, চন্দননগরে আছে, শ্রীরামপুরেও আছে, এখন সেটা খানিকটা নষ্ট হয়ে গেছে, খুচরোতেও আছে, যেটাকে বড় বাজার বলে, সেখান থেকে একদম খুচরো যে সোজা রাস্তাটা চলে। এর কারণ হচ্ছে ওদের অভ্যাস ছিল বিকেলের দিকে ওরা বেরোতো, সন্ধ্যা ভ্রমণে, প্রাতঃ ভ্রমণেও বেরোতো, সোজা গঙ্গার ধারে রাস্তা হলে সুবিধা হলো। এখন শ্রীরামপুরে কিন্তু যেমন চচুড়াতে ডাচেদের দুর্গ ছিল, কামান ছিল, চন্দননগরেও ছিল, শ্রীরামপুরে কোনোদিন ড্যানিশরা কোনো দুর্গ তৈরি। কারণটা কি? তার কারণ তারা এখানে লড়াই করতে আসেনি, তারা ব্যবসাটা, তাদের লড়াইয়ের দিকে কোনো ঝোঁকি ছিল। আর শ্রীরামপুরে এখনও গোটা 10-12 কামান আছে সাজানো ওই কোর্টের সামনে, সেই কামানগুলো আসলে ওদের ছিল অনার, মানে কোনো নতুন
ডিরেক্টর এসে নামলো, তখনকার দিনে নিয়ম অনুযায়ী তাকে প্রবোধ্বনি করে অনার। এবং মজার কথা, পরবর্তীকালে তখন তো ইলেকট্রিক ছিল না, ওগুলো শ্রীরামপুরের রাস্তায় ল্যাম্প পোস্ট হিসেবে ব্যবহার হতো। ওর ওপরে কেরোসিনের বাতি জ্বালানো, এবং যখন আবার ইলেকট্রিক এসে গেল তখন ওই কামানগুলো তুলে এনে গির্জের সামনে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, এখনো পর্যন্ত আছে। তো এই হচ্ছে শ্রীরামপুরের সামরিক ইতিহাস। যদি সেটাকে মানে মজা করে বলছি সামরিক ইতিহাস, যুদ্ধই তো হয়নি, কামান আছে, কিন্তু সে আমি কোনোদিন ওই সম্মানের জন্য তথ্য না কিছু হয়নি। এবং শ্রীরামপুরে আগে যে জাদুঘরটি তৈরি করা হয়েছে, সেই জাদুঘরে কোনো দিনেওয়ার আমলের আগ্নেয়াস্ত্র নেই, কারণ কামানগুলো তো বাইরেই রাখা হয়েছে। ওখানে যে কটা গাঁথাবন্ধ গাছে, সেটা শ্রীরামপুরের খুব বর্ধিষ্ঠ জমিদার ফ্যামিলি, যারা পরে রাজা উপাধি পেয়েছিলেন, কিন্তু তারা রাজা ছিলেন, গোস্বামী থাকেন, তাদের বাড়ি থেকে গাঁথাবন্ধগুলো এনে রাখা হয়েছে। এখন হচ্ছে কি, শ্রীরামপুরের পুরনো যে ইতিহাসটা, সেটা তো বৈষ্ণব ইতিহাস। ওখানে চৈতন্যদেবের পরিকর, মানে খুব কাছের যারা লোক ছিল, তার মধ্যে দুজন শ্রীরামপুরের, একজন হচ্ছেন কমলাকার পিপলার, আরেকজন হচ্ছে কাশীশ্বর পণ্ডিত। কাশীশ্বর পণ্ডিত এসে শ্রীরামপুরের চাকরা অঞ্চলে, যেটি খুব পুরনো গ্রাম, কিন্তু সেটি দিনেমার অঞ্চলের মধ্যে ছিল, ওটা ইংরেজ আমলের চিরকাল ছিল। সেখানে একটি দোলতলা বলে বিশাল মন্দির করেছে, সেটি এখনো আছে। আর কমলাকর পিপলার, তিনি মাহেশের জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেন। জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন জীবানন্দ ব্রহ্মচারী বলে একজন। তিনি যখন বৃদ্ধ হয়ে গেলেন, মন্দিরটা সেবা করা, পুজো করার কেউ নেই, তখন চৈতন্যদেব বললেন কমলাকর পিপলাইকে তিনি গিয়ে মাহেশের মন্দিরে পান। কমলাকর পিপলাই ছিলেন কিন্তু আমাদের এই মজুমদারবাবু মেদিনীপুরের পূর্বপুরুষ যে অঞ্চলে থাকতেন, সেই অঞ্চলগুলো। এবং সুন্দরবন তখনও পর্যন্ত ওপারটা তো ছিল, এটা বঙ্কিমচন্দ্র কপালকুণ্ডলায় লিখেছেন কিছুটা। তো সেইখানে ওই জন্য ওকে বলা হয় সুন্দরবন অঞ্চলের মানুষ, কিন্তু উনি দক্ষিণ চব্বিশ পরগনার লোক নন, উনি দক্ষিণ মেদিনীপুর, ওখান থেকে আসেন। উনি জমিদার পরিবারের ছেলে ছিলেন, এবং উনি চৈতন্যদেবের কাছে গেলেন, ওনার পরিবার পরিজন স্ত্রী ছিল। পরবর্তীকালে ওই বংশধররা ওখানে সেবায়ত হয়ে ওই জগন্নাথের পুজো অর্চনা এখনো পর্যন্ত চালিয়ে আমরা চন্দননগরের যে জগদ্ধাত্রী পুজোর সম্বন্ধে জানতে পারি, শ্রীরামপুরে কি ওরকম কোনো পুজোকে নিয়ে কেন্দ্র করে গড়ে শ্রীরামপুরে প্রধান পুজো যদি বলা হয়, সেখানে তো খুবই সেটা আধুনিক কালের ব্যাপার। এখন খুবই কথা করে দুর্গা পুজো হয়, কিন্তু সেটা তো কথা নয়। শ্রীরামপুরের যে উৎসব 200 বছর ধরে খুব জনপ্রিয়, সেটি হচ্ছে জগন্নাথের রথযাত্রা। আগে স্নানযাত্রাটাও খুব জনপ্রিয় ছিল, রামকৃষ্ণদেব বহুবার গেছেন, এবং ভূতম কাচার নকশায় কালীপ্রসন্ন সিংহ সেই সম্বন্ধে খুব সুন্দর করে রম্যরচনার মতো করে লিখেছেন। কিন্তু পরবর্তীকালে স্থলরামণিও গেছেন বহুবার। পরবর্তীকালে স্নানযাত্রার তার কিছুটা গরিমা হারায়, কিন্তু মানুষের রথ এখনও দেখার মতো জিনিস। এখন হচ্ছে কি, এবং অত বিশাল রথ পশ্চিমবঙ্গে খুব কম দেখেছে, যেটি যদিও সেই সময়েরই নয়। বিগ্রহটি পুরীর মন্দিরের সঙ্গে তফাৎ। পুরীর মন্দিরের বিগ্রহ 12 বছর মূলত, সুতরাং কমই হয়, বেশি কেউ হয়, নবকলের কথা। কিন্তু জগন্নাথ বিগ্রহ 600 বছর ধরে একই পাঠে আছে, ওটি রঙ্গরাগ, অর্থাৎ রং করা। কিন্তু রথটি বিভিন্ন সময় কখনো কেউ রথে আত্মহত্যা করেছিল, বৈপুত্র রয়েছে, ভেঙে ফেলেছে, কখনো নানা রকম কারণে সেসব রথ পাল্টে 1880-র দশকে লোহার রথ তৈরি হয়। বারুণ কোম্পানি ছিল তখন, তারা সেই রথটি করে। সেই রথটি এখন মেরামত করে চলছে। এছাড়া কাশীশ্বর পণ্ডিতের যে আছে মন্দির আছে দোলতলা, সেখানে পূজা অর্চনা নিয়মিত হয়। এবার কাশীশ্বর পণ্ডিতের ভাগ্নে যিনি, তিনি রুদ্ররাম, তিনি কাশীশ্বর পণ্ডিতের অবর্তমানে তার মন্দিরে পুজো করেছিলেন। কাশীশ্বর পণ্ডিত কোথায় গেছিলেন, এসে অত্যন্ত ক্রুদ্ধ হন এবং বলেন, আমি যখন থাকবো না কেউ পুজো করবে না, তুমি কেন আমার মন্দিরে পুজো করেছো? এবং ভাগ্নে ওই সমস্ত মতান্তরে চলে আসেন, এবং এসে তখন ওই আপনার গ্রাম ঘুরতে গেলে জঙ্গলা পিকনিক, তিনি সেখানে তপস্যা করেন, স্বপ্নাদেশ পান,
যে নবাবের দরবারে মুর্শিদাবাদের একটি পাথর আছে, যে পাথরকে কষ্টি পাথর, সেটিকে এনে বিগ্রহ তৈরি, এবং তিনি যান, নবাব তার যারা শুভানুধ্যায়ী তারা নবাবকে বোঝায় এই পাথরটা ভালো নয়, কারণ তার দাম বেশি। এবং সেই পাথর নবাব বলে ঠিক আছে, ওটা গেল, আমরা গঙ্গায় ফেলে দিই। ওরা পাথরটা নিয়ে কী করে এখানে আসবে, আমার সরকারের সময় যে গঙ্গায় ফেলে দাও, আমি শ্রীরামপুরে চলে যাই। সেই পাথর গঙ্গায় এসে শ্রীরামপুরে আসে, এবং সেই পাথর থেকে 3টি বিগ্রহ তৈরি হয়। একটি শ্রীরামপুরের রাধাবল্লভ, একটি খর্দার শ্যামসুন্দর, আরেকটি হচ্ছে স্বামীবেনে বলে একটা গ্রাম আছে, সেটা হচ্ছে রহরা রামকৃষ্ণ মিশনের পেছন দিকে, আবার ওদিকে নীলগঞ্জের কাছ থেকে আসা যায় দিয়ে ওখানকার নন্দতুলা। এই 3টে বিগ্রহ তৈরি হয়, এবং মাঘী পূর্ণিমার দিন একটা প্রথা আছে, এই 3টে বিগ্রহকে একসঙ্গে দেখতে হয়। অর্থাৎ কেউ নন্দদুলাল দেখে, শ্যামসুন্দর দেখে রাধাবল্লভে যেতে পারে, বা রাধাবল্লভ। কিন্তু এই কথাগুলি কোনোটাই ঐতিহাসিক নয়, সবই জনশ্রুতি। এখন একটা পাথর জলে ভেসে এলো, তো আমাদের আধুনিক মন তো প্রশ্ন তুলব, এখন পাথরটাকে সম্ভবত তারা নৌকো করেই এনেছে, কিন্তু পরবর্তীকালে জলে ভেসে চলে এসছে। কারণ পাথরটা তো কালো কষ্টি পাথর, সেটা কোনো রকম সচিত্র ঝামা জাতীয় পাথর নয়। আমি ওই বিগ্রহ সামনে বসে পুজো দিয়েছি, সেই জন্য আমি জানি ওটা কষ্টি পাথর। এবার এইটা হচ্ছে শ্রীরামপুরে একটা বৈষ্ণব ঐতিহ্য ছিল। শ্রীরামপুরে কোনোদিন শাক্ত ঐতিহ্যের কোনো কিছু ছিল না, সেভাবে ছিল। আর কিছু লৌকিক দেখতে ছিল, যেগুলোর উল্লেখ 1845 সালে এলবার্ট লিন বলেছেন, ড্যানিশ গভর্নমেন্টের শেষ প্রতিনিধি, তিনি একটি রিপোর্ট পেতে গেছিলেন, তাকে উল্লেখ করেছেন ওদের এরিয়ার মধ্যে কী কী মন্দির আছে। রাধাবল্লভের মন্দির বা মায়ের মন্দির বা দোরতলা যেহেতু ওদের অঞ্চলের ভেতর নয়, অতএব ওগুলোর উল্লেখ করেনি। কিন্তু আমাদের অঞ্চলে, আমার বাড়ির কাছে ধর্মমন্দির আছে, রাস্তার নাম ধর্মতলা, সেটি তখনও ছিল, এখনও আছে, সেই মন্দিরের উল্লেখ করেছে। আরেকটি মন্দির আছে বুড়ো বিবি, আমার যতদূর মনে হয় এটি ওলা বিবির মন্দির ছিল। ওলা বিবিকে অনেক সময় বড় বিবি বলা হতো তখনকার দিনে, সেই থেকে পাল্টে অপভ্রংশতে বুড়ো বিবি হয়েছে। ওটি একটি অদ্ভুত মন্দির, যেখানে হিন্দুরা গিয়ে পুজো দেয়, শুক্রবার বিশেষ করে মোমবাতি জ্বালে, বাতাসা দেয়, মানসিক করে। আর ঈদের সময় উঠোনে নিয়মিত, ঈদের সময় উঠোনে শুধু নামাজ পড়ে। এটা একটা অদ্ভুত ধরনের মন্দির, জায়গাটার নাম বুড়োবিবি তলা, এখনও আছে। এই ধরনের কিছু মন্দির ছিল। স্যার, আমরা শ্রীরামপুর সম্বন্ধে অনেক 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 কিছু জানতে পারলেন, কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন সাহিত্যিক দেওপ্রসাদ মজুমদার। তার কাছেও নিশ্চয়ই এই শ্রীরামপুর সম্বন্ধে কিছু ঘটনা আছে, সেটা আমরা ওনার কাছ থেকে জানতে চাইব। উনি শ্রীরামপুরকে কীভাবে দেখেছেন, উনি শ্রীরামপুরে গিয়েছেন, তখনকার শ্রীরামপুর সম্বন্ধে আপনারা শুনতে পারলেন কারণদেব ভট্টাচার্যের কাছে, কিন্তু ওনার কাছে আমরা শুনবো দেওপ্রসাদ মজুমদার উনি কি বলেন শ্রীরামপুর সম্বন্ধে, উনি কি চোখে দেখেছেন। ব্যাপারটা হচ্ছে শ্রীরামপুর সম্বন্ধে যে কথা বললেন এখন কানন্দেববাবু, এরপরে আর শ্রীরামপুর সম্বন্ধে বেশি কিছু বলা যায় না। সুধীর মিত্র যে বইটা দুখানে লিখেছেন, হুগলি জেলার ইতিহাস এবং বঙ্গ সমাজ, সেখানে এইসব কথাগুলো আছে কিছু, কিন্তু ইনি যেটা বললেন জয়নবীর কথা, এগুলো কিন্তু ওখানে নেই। আর এনার এই চিন্তাভাবনাটা বা এই গবেষণার বিষয়টা সম্পূর্ণ অভিনব। বন্ধু হিসাবে ওনার বাড়ি গেছি, উনি আমাকে কিছু জিনিস দেখিয়েছেন, রাস্তাঘাট, গঙ্গার ঘাট, তারপরে বিশেষ করে শ্রীরামপুর বিশ্বনাথের কলেজ বা তেজি সাহেবের যে সেই চার্চ, ব্যাপটিস্ট চার্চ, এসবগুলো দেখেছি। এগুলো যে এখনও যে কোনো লোক যদি অনুভূতিশীল মানুষ যায়, তাদের অনেক শিক্ষণীয় অনেক আছে, যে একটা বিদেশি জাতি আমাদের কল্যাণের জন্য, আমাদের চিন্তা ভাবনার মানে উন্নতির জন্য যেভাবে চেষ্টা করেছেন, সেটা অভিনব, এটা মানতেই হবে। এবং সেই হিসেবে শ্রীরামপুর শুধু বাংলাদেশেই নয়, আমাদের পশ্চিমবঙ্গেই নয়, ভারতভূমির একটা অন্যতম স্থান বলে এখনও রয়েছে। তার ঐতিহ্যে, তার সৌন্দর্যে, তার গুণপনায়, তার কৃষ্টিতে, তার সংস্কৃতি। তাই এই বিষয়ে আর একটু বলবার না, কারণ কানুবাবু অনেক কথাই বলেছেন, যেটা
অনেক অজানা তথ্য হাতে করি যে যারা শ্রীরামপুর সম্বন্ধে জানতে চান বা হুগলি জেলার ইতিহাস সম্বন্ধে জানতে চান তারা খুব উপকৃত হবেন অবশ্যই। আমাদের দেবসৎ মজুমদার উনি বলার চেষ্টা করলেন, উনি গিয়েছেন শ্রীরামপুরে এবং এখানে গিয়ে অনেক কিছু দেখার চেষ্টা করেছেন। এইবার আমি স্যারকে বলবো, মানে কারণে ভট্টাচার্য ওনাকে বলবো, উনি যে ছবিগুলো এঁকেছেন সেই সময় কিছু ছবি আপনি দেখাবেন, আপনাদের সেই আগের যে ছিল সেগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেই ছবিগুলোকে ওনাকে একটু দেখাতে বলবো। ওইটা একটু তুলে আমি আমাদের ক্যামেরাম্যান রাজদীপ সুখকে বলবো একটু ছবিগুলো ওনাকে করতে। আপনি একটু যদি বিবরণটা একটু দেয়, আমি ভুলে আছি, আপনি বলুন। এই ছবিগুলো আমি আঁকছি এই জন্যে যে আমি একটু আগে এলবানি সাহেবের কথা বলেছি, তো উনি একটি বিবরণ লিখে গেছিলেন, তাতে দেখা যাচ্ছে যে সেই সময় একটা সেন্সাস হয়েছিল 1840 সালে, তার আগেও দুটো হয়েছিল। এই 1840 সালে দেখা যাচ্ছে শ্রীরামপুরে ইউরোপীয় মানুষের সংখ্যা তখনকার দিনে, যেখানে সারা শহরে 10,000-8,000 জনের মতো মানুষ আছে, ইউরোপীয় মানুষের সংখ্যা 450। তো 450 মানুষের জন্য অন্তত 60-70টি বাংলো লাগবে, বাড়ি লাগবে, যদি আমি পরিবার কিছু 4-5 করে দিই। তো শ্রীরামপুরে আমার ছোটোবেলা মানে 1950-এর দশক, 60-এর দশক, এমনকি 70-এর দশকেও এই সমস্ত বাড়ি ঘরগুলো ছিল। তারা হয়তো চলে গেছে, কিন্তু বাড়ি ঘরগুলো ছিল। তো যা হয় পরবর্তীকালে সময়ের যা নিয়ম, সেগুলোকে ভাঙা হয়, মানুষের প্রয়োজন বেড়ে যায়। আজকালকার মধ্যে ফ্ল্যাট বাড়ি হচ্ছে। তো সেই বাড়ির যেগুলো ব্যক্তিগত বাড়ি ছিল, ব্যক্তিগত মালিকানার বাড়ি, সেগুলো বলতে গেলে 99টি ধ্বংস হয়েছে। 1-2টি হয়তো থাকলেও থাকতে পারে। আমি যখন দেখলাম এগুলো ধ্বংস হয়ে গেছে এবং অনেকেই এগুলো সম্বন্ধে কিছু জানে না, আমি যেহেতু ছোটোবেলা থেকে এইসব বাড়িগুলো, আমি যে অঞ্চলটায় থাকি সেই অঞ্চলটাতেই অধিকাংশ এইসব বাড়ি ছিল এবং পুরনো কাগজপত্রে এই বাড়িগুলো, এই জায়গাটার নাম ছিল ইংরেজ টোলা, যেহেতু ইংরেজরা এখানে বাড়ি দখল করেছে। এখন হচ্ছে কি, ডেনমার্ক ড্যানিশ গভর্নমেন্টের এতে যে প্রতিষ্ঠান, সেখানে কি এত মানুষ কাজ করতেন? তা না। শ্রীরামপুর ছিল গঙ্গা থেকে অনেক উঁচুতে, খুব শুকনো জায়গা, তখনকার দিনে ম্যালেরিয়ার উপদ্রব ছিল, চারদিকে শ্রীরামপুরে ছিল। ওই জন্য কলকাতার অনেক বর্ধিষ্ণু ধনী ইংরেজ তারা শ্রীরামপুরে নিয়ে বাড়ি তৈরি করেছে। সেই জন্যে বাড়িগুলো ছিল। এবার এই বাড়িগুলো ভেঙে যখন ফেলা হয়েছে, এইসব বাড়ির উঠোনে হয়তো আমি ছোটোবেলায় করেছি বা সবসময় দেখেছি। এইগুলো স্মৃতি থেকে কিছুটা কোনো পুরোনো আমলের ফটোগ্রাফ আলোকচিত্র দেখে আমি একটা ঠিক করি যে আমি এগুলো আঁকতে পারবো, অন্যরা এগুলো মনে করতে পারবে না, মনে করলেও আঁকতে পারবে। এই আঁকাটা আমি একটা আমার দীর্ঘমেয়াদী কাজ হিসেবে নিয়েছি এবং যারা এই বাড়িগুলো দেখিয়েছে তাদের দেখিয়েছি, তারা বলেছে যে একদমই তাই ঠিক হয়েছে। আমি 100% এগুলো ঠিক হয়েছে, কারণ বাড়িটা কোনো জায়গায় একটা অন্যরকম কিছু থাকলেও থাকতে পারে, আজকে এতদিন বাদে সেটা মনে রাখা। কিন্তু আমি এইটুকু বিশ্বাস আছে যে নতুনভাবে হয়েছে, এই বাড়িগুলো একদম আসল বাড়ির মতোই রয়েছে এবং এতে আমি কোনো কিছু যোগ করিনি, মন থেকে একদম মানে একেবারে সব অপরিকল্পিত কিছু করিনি। এবং অনেক সময় যখন মনে হয়েছে বাড়িটা ঠিক আসছে না, তখন আমি সেই কথাটা মানে নির্দয় হয়ে ছিঁড়ে ফেলে দিয়ে আবার নতুন করে রেখেছি। এইভাবে কাজটা হচ্ছে। প্রথমেই আমি যে বাড়িটা দেখাচ্ছি, আমাদের বাড়ির কাছে একটি জায়গা আছে, তার নাম আর্মেনি বাগান। আসলে সেখানে এক আর্মেনিয়ান ভদ্রলোক, যার নাম ডিয়ার সার্কি, তিনি 19th সেঞ্চুরিতে শ্রীরামপুরে এসেছিলেন ব্যবসার সূত্রে এবং তার নিজস্ব ব্যবসার জন্য একটা ঘাট ছিল, সেই ঘাটটার নাম হচ্ছে সার্কি ঘাট। পরবর্তীকালে লোকের মুখে সেটা হয়ে যায় সুরকি ঘাট। এখন সুরকি ঘাটের কাছে তার যে বাড়ি, সেই বাড়িটা এখনও আছে ভাঙাচোরা অবস্থায়। তিনি আবার ভেতর থেকে একটি বাগান বাড়ি করেছেন, আর্মেনিয়ানের বাগান থেকে আর্মনি বাগান। সেই আর্মনি বাগানে সার্কি সাহেবের যে বাড়িটা ছিল, সেই বাড়িটা ভেঙে এখন ফ্ল্যাট বাড়ি হচ্ছে। আমি সেইটাকে যেটা এঁকেছি সেইটাই এই সামনের ছবি। এইটি এটা আপনি একটু
আর আমরা পরবর্তী ছবিতে আমি চলে যাচ্ছি। পাশেরটাই যাচ্ছি না, আমি আরেকটা ছবি চলে যাচ্ছি। বহু ছবি উনি এঁকেছেন, পরবর্তী ছবি আমরা দেখি। এবার যে দ্বিতীয় ছবিটি, এই ছবিটি হচ্ছে আমরা ছোটবেলা থেকে এই বাড়িটা আমি বহুবার দেখেছি। আমার এটা 1986 সাল পর্যন্ত বাড়িটা ছিল। তখন তো আমি রীতিমতো বড়, তখনও প্রত্যেক দিন দেখতাম আমার বাড়ির পাশেই এই বাড়িটা। এটা আমরা শুনেছি ড্যানিশদের বল রুম ছিল, অর্থাৎ ওদের যে সংস্কৃতি তাতে সন্ধ্যেবেলা বল নাচটা ছোট একটা জায়গা, তাদের বল রুম ছিল। পরবর্তীকালে ওরা যখন চলে যায়, ওদের যে নিজস্ব বাড়িগুলো, যেগুলো সরকারি বাড়ি, সেগুলো ইংরেজিতে বিক্রি করে, কিন্তু ওদের অন্যান্য যেসব ক্লাব টাব সংস্থা ছিল যেগুলো ঠিক সরকারি নয়, সেগুলো তখনকার যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার ধনী মানুষ তারা কিনে নেয়। এই বাড়িটি ওই পাটুলি এক বলে জায়গা আছে নবদ্বীপের কাছে, সেখানকার এক জমিদার ফ্যামিলি, তারা চক্রবর্তী, তারা এই বাড়িটা কিনে নেয়। কিনে নিয়ে সেভাবে ব্যবহার করেনি। পরবর্তীকালে শ্রীরামপুরের যে বড় পোস্ট অফিস, মহকুমা পোস্ট অফিসটি এই বাড়িতে দীর্ঘদিন ধরে ছিল, এবং লোকে এখনও বলে পুরানা পোস্ট অফিস কামা। কিন্তু ওখানে অধিকাংশই অবাঙালি মানুষ, পুরনো পোস্ট অফিসের নয়, তা পুরানা পোস্ট অফিস নয়। পরবর্তীকালে যেহেতু বাড়িটি সংস্কার হয় না, তারা ওখান থেকে অন্য নতুন বাড়িতে চলে যায়। ও বাড়িটি 1986 সাল নাগাদ ভেঙে ফেলে ওখানে জমি হিসেবে বিক্রি করার চেষ্টা করেছিল, সেটি নানা কারণে বাধা হয়ে এখন ফাঁকা মাঠ হিসেবে পড়ে রয়েছে। আমরা পরবর্তী ছবিতে চলে যাই। আমরা অনুষ্ঠানটা প্রায় শেষ করতে চলেছি। আপনাদের কিছুক্ষণ দেখাচ্ছি। আমি ইতিমধ্যেই অনেকগুলো ছবি এঁকেছি। সব ছবি দেখলে আপনাদের ধৈর্যের উপর অত্যাচার করা হবে, দেখাতে গেলে অনেক সময় নিয়ে নেব। আরেকটি প্রতিনিধিত্বমূলক ছবি আরেকটি দেখিয়ে শেষ করছি। এই বাড়িটির নাম ছিল রিভার ভিউ। এটি একদম গঙ্গার জল থেকেই প্রায় উঠেছিল। ইংরেজ পছন্দের বাড়ি, ইংরেজরাই থাকতো। পরবর্তীকালে এই বাড়ি সারা পশ্চিমবঙ্গের যতগুলো জুট মিল আছে তার একজন লেবার অফিসার ছিলেন, সরকারি পদ, তিনি এই বাড়িতে তাদের কোয়ার্টার ছিল। যিনি তখন জেলভাবে আসতেন, তিনি এই বাড়িতে থাকতেন। পরে বাড়িটা ভেঙে যথারীতি এখন বাড়িটাই। আমরা শেষ ছবির দিকে যাবো। আপনাদের শেষ ছবিটা দেখাবো, কারণ অনেক ছবি আছে। সেই ছবিগুলো আমরা পরবর্তী কোনো দিন যদি সময় পাই স্যারের কাছে আসবো, এসে সেই ছবিগুলো আমরা বিশদভাবে দেখবো। এবার শেষ ছবির দিকে আমরা যাচ্ছি। আমি ছবিগুলো আঁকছি একটা বিশেষভাবে, যে ছবিটা বাড়িটার একটা দিক থেকে প্রথমে একটা ছবি, আবার তাকে অন্য দিক থেকে আরেকটা ছবি, যাতে বাড়িটা ঠিক বোঝা যায়, অর্থাৎ 3 ডাইমেনশনাল এফেক্টটা যাতে হাতে না হাতে আসে। এটা হচ্ছে ওই রিভার ভিউ বাড়ি, যে আমি সামনে দাঁড়িয়ে দেখলে যেরকম দেখাতো সেইটি এঁকেছি। এইবারে আমার কাজ চলছে। আশা করি এই বছরের মধ্যে যা আমার লক্ষ্য আছে, শ্রীরামপুরের সব পুরোনো বাড়িগুলোর ছবি, অবশ্যই 4টার দিকটা নয়, আমি বিনিমারামের কাজ করে করছি, ওইগুলো শেষ হয়ে যাবে। তখন ইচ্ছে আছে এগুলো নিয়ে ভালোভাবে আরও প্রকাশ করার ইচ্ছা আছে। আপনারা আজকে শুনলেন শ্রীরামপুরের কাহিনী। আমাদের সঙ্গে ছিলেন চিত্রশিল্পী ও গবেষক কানমদেব ভট্টাচার্য এবং সাহিত্যিক রূপপ্রসাদ মজুমদার। আমরা শ্রীরামপুর সম্বন্ধে অনেক কথা আপনাদের শোনালাম। আশা করি এরপরে প্রত্যেক যে আমরা পর্ব আসবে সেখানে আমরা হুগলি জেলা সম্বন্ধে জানতে পারবো স্যারের কাছে। সেইখানে আমরা হুগলি জেলা কীভাবে তৈরি হলো তার ইতিহাস আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আজকে এখানে আমরা শেষ করলাম। সবাইকে নমস্কার এবং স্যারকে নমস্কার জানাচ্ছি।